এখন সম্প্রচারিত হবে রেডিও তেহরান থেকে আজকের সর্বশেষ বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। ইরানের প্রেসিডেন্ট বলেছেন, সিরিয়ার সঙ্গে সম্পর্ক শক্তিশালী করতে তেহরান প্রস্তুত। সিরিয়া ইস্যুতে তুর্কি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইরানি পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ। জাতিসংঘ মহাসচিব বলেছেন, বিশ্বের অন্য যে কোনো স্থানের তুলনায় গাজায় সর্বোচ্চ সংখ্যক পঙ্গু শিশু বাস করছে। আন্তর্জাতিক পদক্ষেপ জরুরি। আগরতলা সহ ভারতে বাংলাদেশের কয়েকটি মিশনে হামলা ও ভাঙচুরের ঘটনায় ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে জরুরি তলব করেছে সরকার। এবং ভারতের কংগ্রেস নেতা শশী থারুর বলেছেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জাতিসংঘ শান্তিরক্ষীর ভূমিকা বোঝেন কিনা নিশ্চিত নই। সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ শুনলেন শ্রোতা বন্ধুরা। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে স্বাগত জানাচ্ছি আমি গাজী আব্দুর রশিদ। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, সিরিয়ায় সন্ত্রাসবাদের পুনরুত্থানের কারণে দেশটিতে নতুন করে তৈরি হওয়া সংকট কাটিয়ে উঠতে দামেস্কের সঙ্গে সহযোগিতা শক্তিশালী করতে তেহরান প্রস্তুত রয়েছে। তিনি সোমবার সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের সঙ্গে এক ফোনালাপে তার সরকারের এ প্রস্তুতি ঘোষণা করেন। পেজেশকিয়ান বলেন, ইরান গভীরভাবে সিরিয়ার চলমান পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। তিনি বলেন, সন্ত্রাস বিরোধী যুদ্ধে সমন্বয় ও সহযোগিতা শক্তিশালী করার লক্ষ্যে আঞ্চলিক দেশগুলোর সঙ্গে ঘনিষ্ঠভাবে যোগাযোগ রক্ষা করছে তেহরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি এ লক্ষ্যে আঞ্চলিক দেশগুলো সফর করে যাচ্ছেন। সিরিয়ার প্রেসিডেন্টকে পেজেশকিয়ান আরও জানান, মুসলিম দেশগুলোর ঐক্যে ফাটল ধরানোর এবং পশ্চিম এশিয়া অঞ্চলে সন্ত্রাসবাদ ও নিরাপত্তাহীনতা ছড়িয়ে দেওয়ার যে চেষ্টা ইহুদিবাদীরা চালাচ্ছে তা আমরা মুসলিম দেশগুলোর সঙ্গে সহযোগিতার মাধ্যমে নিশ্চিতভাবে নস্যাৎ করে দেব। পশ্চিম এশিয়ার সামগ্রিক পরিস্থিতি, বিশেষ করে সিরিয়ায় সন্ত্রাসবাদের পুনরুত্থান এবং সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াই নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন ইসলামী প্রজাতন্ত্র ইরান ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী। সিরিয়ায় সংক্ষিপ্ত সফর শেষে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি একটি প্রতিনিধি দল নিয়ে গতকাল তুরস্কের রাজধানী আঙ্কারায় পৌঁছান। সেখানে তিনি তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকেন ফিদানের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে আরাকচি বলেন, সিরিয়া পরিস্থিতি, বিশেষ করে দেশটির উত্তর পশ্চিমাঞ্চলে উগ্র তাকফিরি সন্ত্রাসীদের পুনরুত্থানের ঘটনায় আঞ্চলিক দেশগুলোর অভিন্ন উদ্বেগ রয়েছে। এ পরিস্থিতিতে আঞ্চলিক স্থিতিশীলতা ও নিরাপত্তা রক্ষার জন্য মধ্যপ্রাচ্যের দেশগুলো, বিশেষ করে ইরান ও সিরিয়ার ভেতরে সহযোগিতা জোরদার করার আহ্বান জানান তিনি। ইরানের শীর্ষ কূটনীতিক জোর দিয়ে বলেন, পশ্চিম এশিয়ার চলমান স্পর্শকাতর পরিস্থিতির সুযোগ নিচ্ছে মার্কিন সমর্থিত ইহুদিবাদী ইসরায়েল। তিনি সুস্পষ্ট করে বলেন, সিরিয়ায় সম্প্রতি সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলো যে তাণ্ডব শুরু করেছে এবং দেশটির ভেতরে অস্থিতিশীলতা ও নিরাপত্তাহীনতা সৃষ্টি করেছে তা ইহুদিবাদী ইসরায়েলের লক্ষ্য অর্জনের সাথে সম্পর্কযুক্ত। লেবাননে ইসরায়েলের দফায় দফায় যুদ্ধবিরতি লঙ্ঘনের প্রসঙ্গ উল্লেখ করে আব্বাস আরাকচি বলেন, সমস্ত মুসলিম এবং আঞ্চলিক দেশগুলোর উচিত ইহুদিবাদী ইসরায়েলের আগ্রাসন বন্ধে কার্যকর ও দায়িত্বশীল ভূমিকা পালন করা। তুর্কি পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠকে ইরানি পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ইরান ও তুরস্ক পারস্পরিক সম্পর্ক জোরদার করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং 2025 সালের শুরুর দিকে দুই দেশের মধ্যকার সহযোগিতা পরিষদের শীর্ষ পর্যায়ের নবম বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী ইরানের সাথে বিভিন্ন ক্ষেত্রে, বিশেষ করে অর্থনৈতিক, রাজনৈতিক, সাংস্কৃতিক এবং নিরাপত্তা খাতে সহযোগিতা জোরদার করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। একই সাথে তিনি সন্ত্রাসবাদ বিরোধী লড়াইয়ের কথাও বলেন। হাকান ফিদান সিরিয়ার চলমান নিরাপত্তাহীনতা ও অস্থিতিশীলতার জন্য উদ্বেগ প্রকাশ করেন এবং সম্ভাব্য বিপর্যয়কর পরিণতির বিষয়ে আঞ্চলিক দেশগুলোকে সতর্ক করেন। সিরিয়ার উত্তরাঞ্চলীয় হামা ও শহর ও তার আশপাশের
একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মহাসড়কের নিয়ন্ত্রণ নিয়েছে দেশটির সামরিক বাহিনী। এর পাশাপাশি সরকারি সেনাদের অভিযানে বহু উগ্র তাকফিরি সন্ত্রাসী নিহত হয়েছে। গতকাল সিরিয়ার সেনারা এই গুরুত্বপূর্ণ মহাসড়কের নিয়ন্ত্রণ নিতে সক্ষম হয়। মহাসড়কটি প্রদেশের অনেকগুলো গুরুত্বপূর্ণ শহর ও গ্রামকে সংযুক্ত করেছে। এর পাশাপাশি সিরিয়ার সেনারা কয়েকটি ছোট ছোট শহর সন্ত্রাসীদের কাছ থেকে পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছে। গত বুধবার থেকে উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী এসব শহর প্রাথমিকভাবে দখল করে নিয়েছিল। গতকাল সেনাবাহিনীর অভিযানে প্রায় ৮০ জন উগ্রবাদী সন্ত্রাসী নিহত হয়েছে, যার মধ্যে তুর্কি সমর্থিত হায়াতে তাহরির আশামের শীর্ষ পর্যায়ের কয়েকজন নেতা রয়েছে। এর আগে সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন আরও ৩২০ জন সন্ত্রাসীর নিহত হবার কথা ঘোষণা করেছিল। এসব অভিযানে সিরিয়া এবং রাশিয়ার সেনারা অংশ নেয়। গতকাল সিরিয়ার সেনারা হামা, আলেপ্পো ও ইদলিব প্রদেশের কয়েকটি গুরুত্বপূর্ণ শহরে অভিযান চালিয়েছে। এসব অভিযানে সন্ত্রাসী গোষ্ঠীর অন্তত ১২টি গোলা বারুদের ডিপো ধ্বংস হয়। অঙ্গহানি হওয়া শিশুদের সংখ্যার নিরিখে ইসরায়েলি গণহত্যার শিকার গাজা উপত্যকা বর্তমানে সর্বোচ্চ অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। তিনি বলেছেন, বিশ্বের অন্য যে কোনো স্থানের তুলনায় গাজায় সর্বোচ্চ সংখ্যক পঙ্গু শিশু বাস করছে। এসব শিশু ইহুদিবাদী ইসরায়েলি পাশবিক হামলা থেকে প্রাণে বেঁচে গেলেও চিরতরে পঙ্গু হয়ে গেছে। গাজায় মানবিক ত্রাণ তৎপরতা বাড়ানোর উদ্দেশ্যে মিশরের রাজধানী কায়রোয় অনুষ্ঠিত এক সম্মেলনে গুতেরেসের পক্ষ থেকে পাঠানো একটি বাণী পড়ে শোনানো হয়। এতে তিনি আরও বলেন, গাজার বহু শিশু হাত পা হারিয়েছে এবং তাদের অনেকের অপারেশন অ্যানেস্থেসিয়া ছাড়াই করতে হয়েছে। জাতিসংঘের প্রধান ইসরায়েলের গণহত্যা অভিযানে নিহতদের বিপর্যয়কর সংখ্যা তুলে ধরে এ ব্যাপারে জরুরি ভিত্তিতে আন্তর্জাতিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। তিনি গাজার পরিস্থিতিকে ভয়াবহ ও সর্বনাশী হিসেবে বর্ণনা করেন। গুতেরেস সতর্ক করে দিয়ে বলেন, গাজায় ফিলিস্তিনিরা যে পরিস্থিতির মুখোমুখি হচ্ছেন তা সবচেয়ে গুরুতর আন্তর্জাতিক অপরাধ হতে পারে। তিনি বলেন, গাজায় একদিকে অপুষ্টি প্রবল, অন্যদিকে দুর্ভিক্ষ আসন্ন, আরেকদিকে সেখানকার স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টে 25 মিটার ব্যান্ডে, এছাড়া বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। রেডিও তেহরান, খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/dn। আবারও ফিরে এলাম বিশ্ব সংবাদে। আগরতলা সহ ভারতে বাংলাদেশের কয়েকটি মিশনে হামলা ও ভাঙচুরের ঘটনায় ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে জরুরি তলব করেছে সরকার। আজ বিকাল 4টার কিছু আগে ঢাকার সেগুনবাগিচায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে যান প্রণয় ভার্মা। ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব এম রিয়াজ হামিদুল্লাহ দপ্তরে তাঁকে তলব করা হয়। এম রিয়াজ হামিদুল্লাহর সঙ্গে সাক্ষাৎ শেষে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রণয় ভার্মা বলেন, আমাদের সম্পর্ক বহুমুখী এবং আমরা অনেক বিষয় নিয়ে আলোচনা করি। একে আমরা শুধু একটি মাত্র বিষয়ে সীমাবদ্ধ করতে পারি না। ভারতের হাইকমিশনার বলেন, আমরা সত্যিকার অর্থে একটি গঠনমূলক ও স্থিতিশীল সম্পর্ক চাই। এখানে অনেক বিষয় রয়েছে, অনেক বিষয়ে একে অপরের উপর নির্ভরশীলতা রয়েছে। পরস্পরের উপর এই নির্ভরশীলতাকে আমরা উভয়ের স্বার্থে কাজে লাগাতে চাই। আমরা আমাদের সহযোগিতা অব্যাহত রাখব যাতে আমাদের দুই দেশই উপকৃত হয়। এখানে অনেক ইতিবাচক অগ্রগতিও রয়েছে। এদিকে ভারতের আগরতলা বাংলাদেশের কনসুলার সার্ভিস বন্ধ করার ঘোষণা করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। গতকাল সহকারী হাইকমিশনে উগ্র হিন্দু সংগঠনের সদস্যরা হামলা চালায়। তারা বাংলাদেশের পতাকা নামিয়ে তাতে আগুন ধরিয়ে দেয়। এ ঘটনায় কড়া প্রতিবাদ জানায় বাংলাদেশ। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এ ঘটনায় দুঃখ প্রকাশ করে বিবৃতি দেয়। হামলার ঘটনায় বাংলাদেশে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। রাত থেকে বিক্ষোভ করেছে বিভিন্ন সংগঠন, রাজনৈতিক দলগুলো কড়া প্রতিবাদ জানিয়েছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক বিবৃতিতে নিন্দা জানিয়ে বলেছেন, সহকারী হাইকমিশনে হামলা জেনেভা কনভেনশনের সুস্পষ্ট বরখেলাপ। বিএনপির সহ দপ্তর সম্পাদক মোহাম্মদ তাইফুল ইসলাম টিপুর গণমাধ্যমে পাঠানো ওই বিবৃতিতে বলা হয়, হিন্দু সংঘর্ষ সমিতি নামের সংগঠনের সদস্যরা
সহকারী হাই কমিশন প্রাঙ্গণে যে আক্রমণ করেছে তা পূর্ব পরিকল্পিত বলে ধারণা করা হয়। সহকারী হাই কমিশনের ভেতরে ঢুকে বাংলাদেশের পতাকা নামিয়ে তাতে আগুন দেয়া এবং ভাঙচুর করা জেনেভা কনভেনশনের সুস্পষ্ট বরখেলাপ। এদিকে নৌ পরিবহন ও শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাকওয়াত হোসেন বলেছেন, ভারত সরকার গায়ে পড়ে বাংলাদেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে তারা ভালো থাকতে পারবে না। ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশে জাতিসংঘে শান্তিরক্ষী পাঠাতে কেন্দ্রীয় সরকারকে উদ্যোগ নেয়ার যে আহ্বান জানিয়েছেন তার প্রতিক্রিয়া জানিয়েছেন কংগ্রেস নেতা ও সংসদ সদস্য শশী থারুর। মমতার প্রস্তাবের জবাবে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দীর্ঘদিন কাজ করা শশী থারুর বার্তা সংস্থা পিটিআইকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন, মমতা শান্তিরক্ষীদের ভূমিকা সঠিকভাবে বোঝেন কিনা তা নিয়ে আমি সন্দিহান। তিনি বলেন, জাতিসংঘ শান্তিরক্ষীদের কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে সাধারণত পাঠানো হয় না, শুধুমাত্র কোনো দেশের সরকার নিজে অনুরোধ জানালে তা সম্ভব। তিনি বলেন, যখন কোনো দেশ পুরোপুরি বিপর্যস্ত হয়ে পড়ে তখনই জাতিসংঘের শান্তিরক্ষীদের মোতায়েন করা হয়, তবে সেই দেশের সরকারেরই জাতিসংঘের কাছে এ বিষয়ে অনুরোধ জানাতে হয়। বাংলাদেশে কি ঘটছে তা নিয়ে নজর রাখা জরুরি, তবে সেখানে শান্তিরক্ষী পাঠানোর প্রয়োজনীয়তা সম্পর্কে আমি নিশ্চিত নই। আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসি বলেছে, ইহুদিবাদী ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সাবেক যুদ্ধমন্ত্রী ইয়েভ গ্যালেন্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর আদালত হুমকি এবং ভয়ভীতির মুখোমুখি হয়েছে। হেগে আইসিসিভুক্ত সদস্যদের উদ্দেশ্যে সংস্থার প্রেসিডেন্ট তোমোকো আকান বলেন, আদালত জবরদস্তিমূলক ব্যবস্থা, হুমকি, চাপ এবং নাশকতার ঘটনার সম্মুখীন হয়েছে। তিনি বলেন, আমরা ইতিহাসের একটি টার্নিং পয়েন্টে রয়েছি। আন্তর্জাতিক আইন এবং আন্তর্জাতিক বিচার এখন হুমকির মুখে, মানবতার ভবিষ্যৎও তাই। তবে আন্তর্জাতিক অপরাধ আদালত স্বাধীন ও নিরপেক্ষভাবে তার আইনগত কর্মকাণ্ড পরিচালনা করে যাবে, এক্ষেত্রে কাউকে হস্তক্ষেপের সুযোগ দেয়া হবে না। গত ২১ নভেম্বর আইসিসি ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সাবেক যুদ্ধমন্ত্রী ইয়েভ গ্যালেন্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। সেই সময় আদালত বলেছিল, ইসরায়েল ফিলিস্তিনের গাজা উপত্যকাকে অবরোধ করে সেখানে হামলা চালিয়েছে এবং সেখানকার বেসামরিক লোকজনের জীবনকে বিপর্যস্ত করে তুলেছে। শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এখনকার মতো এই ছিল সর্বশেষ খবর। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। আন্তর্জাতিক ফৌজদারি আদালত বা আইসিসি ইহুদিবাদীদের হাতে ফিলিস্তিনি ভূখণ্ড দখলের গোড়ার ইতিহাস উপেক্ষা করে কেবল 1967 সালে ইসরায়েলের হাতে দখলীকৃত ভূখণ্ডকে ফিলিস্তিনিদের কাছে ফিরিয়ে দেওয়ার কথা বলছে। এ প্রসঙ্গে শুনুন আজকের দৃষ্টিপাতে একটি বিশ্লেষণ সহকর্মী আমির হোসেনের পরিবেশনায়। আন্তর্জাতিক ফৌজদারি আদালত বা আইসিসি ইহুদিবাদীদের হাতে ফিলিস্তিনি ভূখণ্ড দখলের গোড়ার ইতিহাস উপেক্ষা করে কেবল 1967 সালে ইসরায়েলের হাতে দখল করা ভূখণ্ডকে ফিলিস্তিনিদের কাছে ফিরিয়ে দেওয়ার কথা বলছে। ওই আদালত বলছে, 1967 সালে যেসব ফিলিস্তিনিকে তাদের ভিটেমাটি থেকে উচ্ছেদ করা হয়েছে, কেবল তাদেরকে ফিরে আসার সুযোগ দিতে হবে। পর্যবেক্ষকরা বলছেন, আমরা যে বিশ্বে বসবাস করি সেখানে ন্যায় বিচার প্রতিষ্ঠিত বলে দাবি করা হলেও আসলে এখানে এমন সব উপায়ে মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে যা উপনিবেশবাদী যুগের অন্ধকার সময়ের কথা স্মরণ করিয়ে দেয়। আন্তর্জাতিক ফৌজদারি আদালত বা আইসিসির সাম্প্রতিক ফিলিস্তিন বিষয়ক রায়ের মাধ্যমে যে শুধু ন্যায় বিচার প্রতিষ্ঠার ধারে কাছেও যাওয়া সম্ভব হয়নি তাই নয়, বরং এর ফলে উপনিবেশবাদীদের সঙ্গে এই বিচার ব্যবস্থার সহযোগিতার বিষয়টি স্পষ্ট হয়ে উঠেছে। ওই রায়ে আরেকবার প্রমাণ হচ্ছে, আন্তর্জাতিক আইন বিশ্বে স্বাধীনতা ও ন্যায় বিচার প্রতিষ্ঠার পরিবর্তে বেশিরভাগ ক্ষেত্রে নব্য উপনিবেশবাদীদের অপতৎপরতাকে বৈধতা দেওয়ার হাতিয়ারে পরিণত হয়েছে। 1947 সালে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ একটি অন্যায় প্রস্তাব অনুমোদন করে ফিলিস্তিন ভূখণ্ডকে দুই ভাগে বিভক্ত করে সেখানে ইহুদিবাদীদের দখলদারিত্ব প্রতিষ্ঠার পথ সুগম করে দেয়। 181 নম্বর প্রস্তাব হিসেবে খ্যাত এই প্রস্তাবে ফিলিস্তিনের শতকরা 56% ভূমি ইউরোপ থেকে আসা ইহুদি অভিবাসীদের দখলে ছেড়ে দিয়ে উপনিবেশবাদের ইতিহাসে এক নয়া অধ্যায়ের সূচনা করা হয়। এরপর 1967 সালের যুদ্ধে আগের সেই
56% ভূমির বাইরে গাজা উপত্যকা ও পশ্চিম তীরের ওপরও আধিপত্য প্রতিষ্ঠা করে ইসরায়েল। আইসিসি তার সাম্প্রতিক রায়ে 1947 সালের সেই দখলদারিত্বকে সম্পূর্ণ উপেক্ষা করে কেবল 1967 সালের পর ফিলিস্তিন থেকে বহিষ্কৃত জনগোষ্ঠীকে তাদের মাতৃভূমিতে ফিরে আসার সুযোগ দিতে বলেছে। এর মাধ্যমে আন্তর্জাতিক ফৌজদারি আদালত ফিলিস্তিনের ইতিহাসকে আলোচনার উপযুক্ত এবং ভুলে যেতে হবে এই দুই ভাগে ভাগ করেছে। পিতৃপুরুষের ভিটে মাটিতে ফিরে আসার সুযোগ ফিলিস্তিনিদের ন্যায়সঙ্গত অধিকার। আন্তর্জাতিক ব্যবস্থার পক্ষ থেকে তাদের প্রতি কোনো দয়া নয়। ফিলিস্তিনিদের নিজ ভূমিতে ফেরার মাধ্যমে কেবল দখলদারিত্বেরই অবসান হবে না, বরং এর মাধ্যমে হারিয়ে যাওয়া এক ভূখণ্ডের পুনর্নির্মাণও শুরু হবে। কিন্তু আন্তর্জাতিক আদালত ফিলিস্তিনিদের প্রত্যাবর্তনকে একটি আইনি প্রক্রিয়া হিসেবে বর্ণনা করেছে যা উপনিবেশবাদীরই স্বার্থ রক্ষা করছে। আন্তর্জাতিক ফৌজদারি আদালতের রায়ে এমনকি বর্ণবাদ শব্দটি পর্যন্ত ব্যবহার করা হয়নি। অথচ ফিলিস্তিনিদের প্রতি ইহুদিবাদী ইসরায়েলের নীতি কেবল মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘনই নয়, সেই সঙ্গে তা বর্ণবাদী শাসন ব্যবস্থারও স্পষ্ট উদাহরণ। আইসিসি এই বাস্তবতাকে উপেক্ষা করার মাধ্যমে ফিলিস্তিনের ওপর ইহুদিবাদীদের দখলদারিত্বকে নিছক মানবাধিকার বিষয়ক একটি সমস্যায় পরিণত করেছে। তবে এই ঘটনায় বিশ্বের মুক্তিকামী মানুষদের হতাশ হলে চলবে না। আন্তর্জাতিক আদালতের রায় অসম্পূর্ণ হলেও তা বিশ্ব জনমতকে ফিলিস্তিনের পক্ষে সংগঠিত করার কাজে ব্যবহৃত হতে পারে। এই রায়কে উপলক্ষ করে এখন ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক ছিন্ন করতে বিভিন্ন দেশের সরকারের উপর এসব দেশের জনগণ চাপ সৃষ্টি করতে পারে। এক্ষেত্রে ফিলিস্তিনি জনগণের জন্য স্বাধীনতা, সাম্য ও শান্তির দাবিতে অর্থনৈতিক বয়কট সংক্রান্ত অহিংস আন্দোলন বিডিএস সারা বিশ্বের মুক্তিকামী মানুষের জন্য আদর্শ হিসেবে কাজ করতে পারে। এই আন্দোলন অধিকৃত ফিলিস্তিনে অবৈধ ইহুদি বসতি নির্মাণ ও বর্ণবাদী ইসরায়েলের প্রতি পাশ্চাত্যের অন্ধ সমর্থনের ঘোর বিরোধিতা করছে। একই সঙ্গে ফিলিস্তিন বিষয়ক সব আন্তর্জাতিক আইন বাস্তবায়নে ইসরায়েলকে বাধ্য করতে। এতক্ষণ যারা আমাদের সংবাদটি শুনলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের নিয়মিত ভিউয়ার যারা আছেন তাদের 82% ভিউয়ার্স এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি। সো যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দিন এবং নিয়মিত আমাদের পাশে থাকবেন আশা করি। ধন্যবাদ সবাইকে।